জুলাই থেকে জানুয়ারি সময়কালে যে তথ্য তা সেটি থেকে আমরা দেখতে পাই যে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধিটা 64.6% করে বাড়তে হবে, যেটা কিনা একটা অবাস্তব বিষয়। আমরা মার্চ মাসের হিসাব অনুযায়ী বা মার্চ 2025 পর্যন্ত তথ্যের ভিত্তিতে যে হিসাবটা সিপিডি করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামী কয়েক মাসে 1,05,000 কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে। ঘাটতিটা হবে এই যেই ট্রেন্ডে আমরা যাচ্ছি, এই ঘাটতির পরিমাণটাই হবে আসলে 1,05,000 কোটি টাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কর সংগ্রহ সেটা বৃদ্ধি পেয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত, তথ্য এটা 2.8%, যেটা কিনা গত অর্থ বছরে 2024 অর্থ বছরে একই সময় ছিল 10.7%। সুতরাং এখান থেকে এটাই প্রতিভাত হচ্ছে যে দুর্বল একটা রাজস্ব ব্যবস্থাপনা, এটার বিষয় রয়েছে। কিন্তু আবার তার পাশাপাশি আমরা জানি যে আমাদের লক্ষ্যমাত্রাও একটা বেঁধে দেওয়া হয়, এবং বিশেষ করে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যে শর্ত, এটার মধ্যে একটা অন্যতম শর্তই কিন্তু ছিল যে আমাদের প্রতি বছর 0.5% হারে বাড়াতে হবে। সেটার বাস্তবায়ন নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে। আমরা এখন যদি ব্যয়ের দিকে তাকাই, সেই ব্যয়ের ক্ষেত্রেও দেখব যে মোট বাজেটের ব্যবহার জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 34.5%, যেটা গত অর্থ বছরের একই সময় থেকে সামান্য বেশি। গত 2024 অর্থ বছরের জুলাই জানুয়ারির সময় 32.4% হয়েছিল। আর যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন দেখি, সেটা ছিল মাত্র 18.4%। গত অর্থ বছরের এই সময় ছিল এটা 20%, অর্থাৎ এখানে একটু আমাদের বিশেষ করে কম দেখতে পাচ্ছি। বিশেষ করে একটা তো রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটা সতর্কতার অবলম্বন করা হয়েছে, তারপরে বরাদ্দের উপরে নজরদারি, প্রশাসনিক একটা তো দক্ষতা রয়ে গেছে চিরাচরিত। এই সমস্ত কারণে আমরা দেখেছি যে কম বাস্তবায়নের পরে এই বছরে আরও একটু কম হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এডিপি বহির্ভূত খাতের ব্যবহার, বাজেটের ব্যবহার, সেটা কিন্তু সেটার পরিমাণ বেশি, 42.5% এই সময়। গত অর্থ বছরের এই সময় ছিল 38.9%। এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে আগামী অর্থ বছরে 2026 অর্থ বছরে আমরা দেখছি যে সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান 5% বিশেষ প্রণোদনা বাতিল, সেটা বাতিল করে ডিয়ারনেস অ্যালাউন্স এটা চালুর পরিকল্পনা করা হয়েছে, যেটার জন্য অতিরিক্ত 7,000 কোটি টাকা ব্যয় হবে। তো এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের কাছে একটি প্রশ্ন যে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ প্রয়োগ করবে। অবশ্যই মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার একটা যৌক্তিকতা রয়েছে, কিন্তু সময়টা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে যারা সরকারি বেতন ভাতার বাইরে, যারা সরকারি কর্মসংস্থানের মধ্যে নাই, তাদের ক্ষেত্রে এই চাপটা, যে মূল্যস্ফীতির চাপটা তারা যে পড়বে, সেজন্য এই সময়টা কি সবচেয়ে উপযুক্ত কিনা, কিংবা এটা কি সরকারি কর্মচারীদের খুশি করার জন্যই শুধু দেওয়া হয়েছে কিনা। যদি সেটাই হয়ে থাকে, অন্য যারা আছে তাদেরকে তো সরকারি কর্মসংস্থানের বাইরে সেটা তো আর সরকার বেতন দিতে পারে না, কিন্তু বিভিন্ন ধরনের সেবা সেটাকে করমুক্ত করে সেখানে রেয়াত দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে অন্য মানুষদেরকে একটা মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে পারে।